প্রিয় দর্শক, আমি সাদি ইসলাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে। আজ আমি খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে আমার সঙ্গে যারা আজকে এনআরবিসি টিভি স্টুডিওতে রয়েছে তারা হচ্ছে আর্টসেল ব্যান্ড, যাদের জনপ্রিয়তা আকাশচুম্বী। বাংলাদেশের এই প্রজন্মের ইয়াং জেনারেশনের স্বপ্ন যাদের নিয়ে তারা হচ্ছেন আর্টসেল ব্যান্ড, এবং প্রোগ্রেসিভ রক মিউজিকের সঙ্গে বাংলা সুরের মেলবন্ধন যারা ঘটিয়েছে তারাই হচ্ছে আজকের এই ব্যান্ড আর্টসেল। আমরা কথা বলবো তাদের সঙ্গে। প্রথমেই আমরা যদিও জানি যে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তারপরও আমরা তাদের মুখ থেকে একটু নামগুলো শুনতে চাই। হাই, আমি ইকবাল আসিফ জুয়েল। হাই, হ্যাঁ, আমি লিঙ্কন। আমি গাজী ফয়সাল আহমেদ। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়া, আজকে আপনারা সময় দিয়েছেন আমাদেরকে। আমরা জানি আপনারা প্রচণ্ড রকম ব্যস্ত, বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন, এক কথায় ওয়ার্ল্ড ট্যুর দিচ্ছেন, এবং সেটার কারণটা হচ্ছে এই ব্যান্ডের 25 বছর পূর্তি হলো। আমরা একটু প্রথমে এই 25 বছর পূর্তির নিয়ে তাদের গল্পটা শুনবো, যাত্রা থেকে 25 বছর, ছোট্ট করে যদি বলেন। তো অনেক আগের কথা, 99 সাল থেকে আমাদের যাত্রা শুরু। তো আমরা কয়েকজন আমরা যারা মেটাল মিউজিক পছন্দ করি, এবং নট অনলি মেটাল মিউজিক, মানে এক একজনের এক এক চয়েস থাকে। তো ওরকম করে আমরা গান বাজনা শুরু করি, জ্যাম শুরু করি, এবং তারপর ধীরে ধীরে এতগুলো বছর পর আজকে এই পর্যায় পর্যন্ত আসি। এবং ইটস এ নাইস এক্সপিরিয়েন্স, এবং মানুষের ভালোবাসা, এবং আমাদের গান তৈরির মাধ্যমে বিভিন্ন রকম অবস্থা থেকে আমাদের ফিরে আসা, এবং বিভিন্ন অবস্থার মধ্যে আবার ঢুকে পড়া, এই সব কিছুই গানের মাধ্যমেই হচ্ছে আমাদের জীবনে। তো এটা ভাবতেও ভালো লাগে যে 25টা বছর কেটে গেল এবং আমরা সেই গান বাজনার মধ্যেই আছি, এবং গান বাজনা যে ছাড়তে পারি নাই বা ছাড়ি নাই, এর জন্য আমরা প্রত্যেকে পার্সোনালি প্রাউড। বাংলাদেশের জনগণও আপনাদের সাথে 25 বছর একই জার্নি করেছে, সো আমি সেটা নিয়ে বেশি যাব না, কারণ তারা সবই জানে আপনাদেরকে, এতটাই ভালোবাসে যে আপনাদের প্রত্যেকটা জার্নির সাথে তারা আছে। আমি যেটা জানতে চাইবো আপনাদের কাছে, এই যে 25 বছর পূর্তি উপলক্ষে আপনারা একটা সেলিব্রেশন করছেন, সেটার একটা চিন্তা আছে, একটা প্ল্যান আছে, সেটা কোথা থেকে শুরু হলো, কিভাবে চলবে, কোথায় গিয়ে শেষ হবে, যদি একটু শেয়ার করেন। মনে করেন 25 বছরের আসলে চিন্তা ভাবনাটা তো ডেফিনেটলি এটা একটা স্পেশাল একটা মাইলস্টোন ফর দ্য ব্যান্ড। অনেক চড়াই উতরে পার করে 25টি বছর এসেছি। সো ওটার জন্য আমাদেরকে বেশ কিছু প্ল্যান ছিল, আমরা সবাই মিলেই পুরো প্ল্যানটা সাজাই। সো সেটার শুরুতেই প্রথমে আমাদের যেটা হয় যে অস্ট্রেলিয়া থেকে শুরু হয় আমাদের 25 বছরের সেলিব্রেশনটা। সো অস্ট্রেলিয়াতে আমরা 3টা শো করি, খুব সাকসেসফুল শো এবং এনর্মাস রেসপন্স। সো দ্যাট ওয়াজ ভেরি এনকারেজিং। এবং দেশে ফিরতে না ফিরতেই আমাদের তখন ক্যানাডার ট্যুর সেট হয়ে যায়। সো ক্যানাডাতে এক মাসে আমরা 9টা প্রভিন্সে 9টা কনসার্ট করি। দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক, অলমোস্ট কোস্ট টু কোস্ট। একদম একদম আই থিঙ্ক উই কভার্ড অলমোস্ট এভরি, মানে ফ্রম টরন্টো, হ্যামিল্টন, সাসকাচুন, রাজাইনা, ভ্যানকুভারে 2টা কনসার্ট, উইনিপেগ, দেন হ্যালিফ্যাক্স, সেন্ট জনস, নিউফাউন্ডল্যান্ড। সো আমরা অনেক লম্বা জার্নি। সো বাট ইট ওয়াজ মানে সুপার ফান, বিকজ প্রত্যেকটা ফ্যান এত আমাদেরকে উৎসাহ দিয়েছে, অর্গানিক ফ্যান একদম। হ্যাঁ, এবং মোস্ট অফ দ্য কনসার্ট সোল্ড আউট কনসার্টস। সো ইট ওয়াজ রিয়েলি এনকারেজিং। আসলে আমরা দেশের বাইরে এই একটা যে স্টুডেন্ট বা যারা কিনা এখন মাঝবয়সী, তারা এখন একটা স্ট্যাবলিশড একটা জায়গায়, তো ওরা এই মিউজিকটা খুব মিস করে। সেটাই আপনাদের কাছে আর একটু ডিটেলে জানতে চাইবো। সেই 99 সাল থেকে শুরু করেছেন, অনেক ফলোয়াররাই আপনাদের এখন দেশের বাইরে, তো এদের সাথে এত বছরের গ্যাপে যে একটা কানেকশন হয়েছে, এটার ফিলিংসটা যদি একটু শেয়ার করেন কেউ একজন। ফিলিংস বলতে আমি খুব একটা ভালো ফিলিংস বলার কোশ্চেনটা না, খুব আমি খুব ভালো ফিল করি। কথা এরকম না, ছোট গল্প আছে না, একজন এসে এমন একটি কাহিনী, নিজের মনের অজান্তে হেসে উঠবেন আপনি। এরকম কিছু একটা আপনাকে কেউ এসে বললো যেটা শুনে আপনার মনে হয়েছে যে সত্যি অ্যাচিভ করতে পেরেছি কিছু? অবশ্যই পেরেছেন, না, মানে সবাই আমাদের জানে। বাইরের ট্যুরগুলোর খুব ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে আমরা যখন শুরু করি বাংলাদেশে 1999, 2000, 2001, 2002, so we used to be a part of an underground scene. ওই আন্ডারগ্রাউন্ড সিনে ছোট ছোট ভেন্যুতে 400-500 মানুষ, খুব ডেডিকেটেড ফ্যান আসতো, এভাবে আমাদের জার্নি। তো আমরা যখন বড় হয়েছি আমাদের ফ্যান বেজ ওইখান থেকে বড় হয়েছে।
অ্যান্ড দেন নাও ঢাকাতে আমরা বড় বড় স্টেডিয়াম প্যাক শো করতেছি, 20,000 30,000 মানুষ হচ্ছে। বাট when we did these shows, এখানে গিয়ে আমরা ওই পুরান সেই আন্ডারগ্রাউন্ড ফিলটা পাইছি। 500 মানুষ একদম ডেডিকেটেড আর্টসেল ফ্যান, সবাই গেছে। দে আর একদম। এনজয়িং প্রতিটা গান, প্রতিটা লিরিক্স প্রতিটা line by line, হ্যাঁ। আনকমন গানগুলো যেগুলো কারেন্ট সব ফ্যানের নাই মনে বা জানে না, তারা সেগুলো মুখস্থ। ইট শোজ দেয়ার ডেডিকেশন টু দ্য ব্যান্ড অ্যান্ড ইট শোজ যে তারা আমাদের ওই সময়কার ফ্যান। ইউ নো হোয়াট আই মিন, মানে আছে না যে আমরা শুরুর দিকের ফ্যানরা এখন বড় হয়ে গেছে, তারা বাইরে চলে আসছে, তারা হয়তো নরমালি শোতে যায় না, বাট আর্টসেল আসছে, দে কেম আউট অফ দ্য যাচ্ছে, হ্যাঁ। কেভ এন্ড Even দে though আমার কাছে প্রচুর ঠিক আছে? মানুষ নক করেছে, যেহেতু আমি মিডিয়া আছি, যে আপনাদের টিকিট পাওয়া যাচ্ছে না, ভার্জিনিয়া শো নিয়ে অনেকের কমপ্লেন যে টিকিট পাওয়া যাচ্ছে না। বাট হ্যাঁ। মানে সেটা এরকম সিমিলার ঘটনা ঘটছিল আমাদের ইয়েতে, কানাডাতে, আপনার ভ্যানকুভার। সো ভ্যানকুভারের অর্গানাইজার ফার্স্ট শো যখন অ্যানাউন্স করলো, 3 দিনের মাথায় শো ওয়াজ সোল্ড আউট। 3 দিন না 3 ঘন্টা? 3 ঘন্টা Wow. 3 ঘন্টা So, সো 3 ঘন্টার হ্যাঁ 3 মধ্যে ঘন্টায় sold তখন out. ওইটা আমি জাস্ট একটু System ইনসাইড করি। হ্যাঁ। তো কমল ভাই দারুণ একটা অর্গানাইজার ছিল, সে ভাবতেছে যে দের সামথিং রং উইথ দ্য সিস্টেম। আচ্ছা। সো সে তাড়াতাড়ি ভাবতেছে যে কি সবকিছু ক্র্যাশ করে গিয়ে দেখাচ্ছে না কেন, সব সোল্ড আউট দেখাচ্ছে না কেন। তাড়াতাড়ি তার টেকনিক্যাল পার্সনকে যখন জিজ্ঞেস করে, তখন বলে যে না, অ্যাকচুয়ালি গট সোল্ড মানে আউট। তারা এই এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে আর কখনো আই থিঙ্ক যায়নি। বাংলাদেশে এটা যায়নি। দিস ওয়াজ বাংলাদেশের একদম। মিউজিক হিস্ট্রিতে দিস ওয়াজ এবং আমি আর ওই একটা যে ফ্যানদের new crowd, কথাতেই, এখানে তারা তো ওই ফ্যানদের কথাতে আসতেছিলাম যে ওনাদের তো ধরেন যারা বাংলাদেশে শো করে বাইরে, তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে এরা আসে, হুম, হুম। যে কমিউনিটির মধ্যে আই নো দিস পিপল। তো কমল ভাই বলছে এরা কারা, এদেরকে তো আগে দেখি নাই কখনোই কোনো দেখিনি, শোতে। একদম। So যেটা বললাম যে দিস আর ডেডিকেটেড আর্টসেল ফ্যান, এরা হয়তো অন্যান্য শোতে যায় যায় না, না, একদম। তো ওদের মতন দে লিভ দেয়ার লাইফ, আর আর্টসেল আসছে দেখে বের হয়ে আসছে তারা গোয়া থেকে। এটা আজকে আমার সাথে আমার হাজবেন্ডের কথা হচ্ছিল, সে বলছে যে এমন একজন আমার কাছে টিকিট খুঁজছে, মানে বলতে হয় না, সে খুব কনজারভেটিভ টাইপ একজন লোক, সে কনসার্ট দেখা তো দূরের কথা, সে আপনাদের টিকিট খুঁজছে, মানে অবাক হয়ে যাচ্ছে যে মানে কারণ ওরা আমাদের ওই যে হ্যাঁ। 1999 থেকে উই ফিল লাইক আ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি একটা ক্রাউড। Right. আমরাও বড় হয়েছি, ওরা তখন হয়তো স্কুলের ছাত্র ছিল, এখন Exactly, জীবনে বিশাল এক একজন ব্যবসায়ী এক এক অথবা path নিয়েছে, কোথাও পড়াশোনা path, করে হ্যাঁ, সেগুলো তো আমরা আমরা সাথে শেষ সাথে ক্লোজ থাকতাম অডিয়েন্সের, হ্যাঁ, close, ছোট একটা জায়গায় So, দেখা যায় যে সবাইকে চিনি মোটামুটি face আমাদের মধ্যে ওই একটা যে সম্পর্ক, এখন বড় শোর সমস্যাটা কি, ইটস আ বিগ শো, ইটস 20,000 পিপল, বাট ওদেরকে আমরা চিনি না, ওরা আমাদেরকে দূর থেকে দেখতেছে। একদম। তখন একটা খুব ক্লোজ রিলেশনশিপ ছিল। ছোট শো গুলোতে এই মজাটা হয়। হুম, হ্যাঁ, সো কানাডাতে উই রিয়েলি হ্যাড ফান। ইউএসএ তে উই আর এক্সপেক্টিং সিমিলার একটা আমরা যে একটা শো করলাম experience হবে। পার্ডু ইউনিভার্সিটিতে, এগেইন সিমিলার রেসপন্স, অল দ্য স্টুডেন্টস Students. এবং আশেপাশে পিএইচডি স্টুডেন্টস মোস্টলি। হ্যাঁ কিন্তু আসলে আপনাদের কি মনে হয় এত ভালোবাসার রহস্য কি, শুধুই কি ভালো কাজ, মানে না, কি অফ ব্যাপারটা কি? কোর্স ভালোবাসার কার রহস্য না, এটা আসলে প্রতিদান আমি বলবো যে, বিকজ আই থিঙ্ক যে সামহাউ উই ডিড সামথিং গুড, যেটা কিনা মানুষকে হৃদয় ছুঁয়েছে, এবং ওই গানগুলাই আসলে কিন্তু অনেক মানে সব কিছুর চেয়ে বড় হয়ে গেছে, সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে ওই গানের লিরিক, গানের সুর, গানের মিউজিক। যেটা ইন্ট্রোডাকশনে ছিল যে প্রোগ্রেসিভ রক ইজ এ কমপ্লিটলি নিউ জনরা ছিল 1999। সো ওই রকম ধরনের মিউজিক কিন্তু বাংলাদেশের অ্যাকচুয়ালি খুব নিশ পিপল ছাড়া কিন্তু শুনে নাই, কিন্তু ওই একটা নতুন সাউন্ড যখন পুরা বাংলাদেশ শুনলো আস্তে আস্তে এবং অন্য সময় বের হওয়ার পর 16 মিনিটের গান অন্য কেউ গেয়েছে বা শুনেছে আমার জানা নেই, আমি জানি হয়তো না। পরে হয়েছে, জি। কিন্তু ওই সময় দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট লংগেস্ট সং, অ্যান্ড যেটা কিনা 16 মিনিট হলেও there is no repetition in that song, যে আমরা গান বড় প্রতিটা করতে হবে বলে, lyrics-এর মধ্যে নতুনত্ব গান আছে, বড় বোঝা করতে হবে যাচ্ছে, বলে যে হ্যাঁ। আমরা একটা কোরাস 5 বার করছি, no, it's not, nothing like that, there is no repetition, and definitely 16 মিনিট ধরে রাখার জন্য যা করা দরকার, এবং ওই জিনিসটা কিন্তু আমরা কোনো ক্যালকুলেশন ছাড়া, বিকজ আমরা এত অর্গানিক্যালি পুরো জিনিসটা হয়েছে যে we never realized that it's a 16 minute song. ওটা ভাইবা করি নাই যে আমরা বড় গান বানাইতে হবে। না, ইউ হ্যাভ মানে সো মেনি অ্যাচিভমেন্ট, লাইক যে 5000 স্টুডেন্ট ভায়োলিন করেছে আপনাদের গানের সঙ্গে, না এরকম অনেক ধরনের অ্যাচিভমেন্ট আছে আমাদের বেসিক্যালি অ্যাচিভমেন্টটা যেটা পুরোটাই ফ্যানদের বেসড। আমাদের ওরকম সিটিসেল চ্যানেল অ্যাওয়ার্ড টাইপের কোনো ইয়ে নাই, অ্যাচিভমেন্ট নাই আনফরচুনেটলি প্রাতিষ্ঠানিক। কিন্তু আমাদেরকে আমাদের ফ্যানরা যেই পরিমাণ অ্যাচিভমেন্ট বা অ্যাওয়ার্ড দিছে, উই ক্যানট থ্যাংক দেম এনাফ। ওই যেটা বললেন যে একটা সময় উই মানে আমরা ব্যান্ড থেকে 2 জন বাইরে ছিলাম, দেশের বাইরে। সো উই সর্ট অফ ওয়্যার হ্যাভিং আ ডাউন টাইম ওই সময়টাতে ব্যান্ডে। লিঙ্কন একা
দেশে থেকে ব্যান্ড চালাচ্ছিল। বাট দেন অ্যাট ওয়ান স্টেজ উই রিমেম্বার হঠাৎ করে ওই বিভিন্ন স্কুল ভার্সিটি ছেলে পেলে এই 20 জন 30 জন মিলে বসে কভার করা শুরু করলো আমাদের গান, অ্যান্ড দ্যাট বিকেম আ ট্রেন্ড। এখনো সার্চ করলে আপনি দেখবেন প্রচুর ট্রিবিউট, মানে আপনাদেরকে হারিয়ে না যেতে, ভুলে না they যেতে। kept us alive. Yes. They kept us Exactly. alive through their tributes, through their songs, and as if it's a call for us to come back. যে আপনারা আবার ফেরত আসেন to the live shows. So ওইখান থেকে we came back on 2019, আমাদের 20 বছরের একটা বড় শো হয়েছে তখন ঢাকাতে, and then ওইখান থেকে ইনশাআল্লাহ আমরা আবার we came back to the live scene বড় করে। আচ্ছা, এত ভালোবাসা পাওয়ার কারণে তো অফকোর্স কিছু অব্লিগেটেডও ফিল করেন দেশের জন্য বা দেশের মানুষের জন্য। তো দেশের এখন যে পরিস্থিতি, বর্তমান অবস্থা, অনেক ধরনের আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, সেখানে বন্যা দুর্গত, আমি জানি যে আপনাদের আপকামিং ইভেন্টসটা কিন্তু বন্যা দুর্গতদের জন্যই করছেন, যা তাদের হেল্প করার জন্য করছেন, এবং সেখানে আপনাদের যে মানে অর্জনটা, সেখান থেকেও একটা পার্ট আপনারা ডিক্লেয়ার করেছেন যে আমাদের ওভারঅল এই পুরো ট্যুর থেকেই উই উইল কিপ অ্যাসাইড আ পার্ট পোরশন বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশে এখন যেই ব্যান্ডগুলো আছে তারা রেগুলার শো করে যাচ্ছে, বিনা পারিশ্রমিকে শো করছে। আমি এখনো প্রতিদিন দেখতেছি নতুন নতুন শো হচ্ছে, কেউ কোনো পারিশ্রমিক নিচ্ছে না, তারা যত টাকা উঠছে পুরোটাই এই বন্যা দুর্গতদের জন্য সহায়তার জন্য আলাদা ফান্ড তৈরি করে রাখছে। এখন আমরা যেহেতু ওইখানে থাকতে পারিনি, আমাদের এই ট্যুরটা তো আসলে অনেক হয়তো বুঝে না, কিন্তু এই ধরনের ট্যুর কিন্তু প্রায় 1 বছর আগের থেকে প্ল্যান করা থাকে। হ্যাঁ, অনেকে হয়তো মনে করে ভাই আপনারা এরকম একটা সময় চলে যাচ্ছেন, হ্যাঁ এই জিনিসটা তো আসলে 1 বছর আগের প্ল্যান। ভিসা করতে সময় লাগে, আপনারা তো জানেন কত মাস কত বছর, তো এবং এটা অ্যাপ্রুভাল হয়ে আসা, এই পুরো প্রসেস শেষ করে যখন আমাদের আসার সময় হলো তখনই আনফরচুনেটলি। সো আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারি করার চেষ্টা করছি, and we miss all the activities that's happening in Bangladesh right now. আচ্ছা, আমি আরেকটু শুনতে চাইবো বাংলাদেশের সামগ্রিক অবস্থা নিয়ে আপনাদের অ্যানালাইসিসটা আমি জানতে চাই, আপনাদের ভাষা, আপনাদের মতো করে। Band music definitely it is the biggest entertainment at this moment. আমি যদি পজিটিভলি বলতে চাই, পজিটিভ দিয়ে শুরু করি, বিকজ আমাদের ব্যান্ড মিউজিক যে এই পুরা অ্যাক্টিভিটিটা, এটা কিন্তু একটা ফোঁটা সরকারি কোনো পৃষ্ঠপোষকতা নাই, কোনো সাপোর্ট নাই, এই পুরাটা কিন্তু আমরা সেলফ সাস্টেইনড। আমাদের ফ্যানরা আমাদের গান শুনতে প্রতিটা কনসার্টের টিকিট কেটে আসছে। হ্যাঁ, সো এই অন্যান্য যদি আমি নাটক, সিনেমা, ফিল্ম, আরও যা যা সাংস্কৃতিক মাধ্যমগুলো আছে, সেখানে কিন্তু সব জায়গায় কিন্তু একটা সরকারি অনুদান আছে, সাপোর্ট আছে। এই একটা জায়গায় কিন্তু এখনো আমরা কিন্তু নাই, এখনো কিন্তু একটা কনসার্টের ভেনিউ নাই বাংলাদেশে। কিছু হলে আমাদের ভেন্যুর জন্য একটা আর্মি, একটা স্পোর্টস স্টেডিয়াম বা এরকম কিছু করতে হয়, ইনডোর করতে হলে আমাদের কোনো কনভেনশন হল করতে হয়। সো আমরা সরকারি দিক থেকে এই জিনিসগুলো সাপোর্ট হলে ডেফিনেটলি ইটস গোনা বি, আমাদের লেভেলটাকে আমরা আরও রিচ করবো। একটা দেশের সংস্কৃতি কিন্তু মাপা হয় কিন্তু সেই দেশের কালচার দিয়ে। সো ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট হবে। আমার মনে হয় একটা চেঞ্জের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সো এই জিনিসগুলো যদি অ্যাড্রেস করে দিস নিউ গভর্নমেন্ট, আই থিঙ্ক ডেফিনেটলি আমরা আরও অনেক বেশি বড় বড় সুনাম বয়ে আনবো পুরা বাংলাদেশের জন্য। সো দ্যাট ইজ দ্য পজিটিভ থিং। কারণ একটু পিছন থেকে যদি আসি, আমাদের সবার মতোই কিন্তু আমাদের এটাও কিন্তু একটা পেশা। সো আমরা যখন কোনো একটা বড় একটা ন্যাচারাল ডিজাস্টার বলি বা একটা গ্লোবাল প্যান্ডেমিক যাই বলি, 2019 যে কোভিড যেটা হলো, সো পুরো পৃথিবী থমকে গেল, সেখানে কিন্তু আমরাও কিন্তু থমকে গেলাম। সেখানে কিন্তু হয়তো বা কিছু ওয়ার্ক ফ্রম হোম হয়েছে, বা 2 বছর পর হয়তো আস্তে আস্তে জিনিসটা নর্মাল পর্যায়ে পড়ছে, কিন্তু মিউজিশিয়ানদের জন্য কিন্তু কোনো কিছু একদম সবকিছু আমরা সবকিছু কিন্তু থমকে ছিল, বন্ধ ছিল। সেটা ছাড়াও হচ্ছে কিন্তু পুরো জিনিসটা কিন্তু বন্ধ ছিল। সো তারপরে যখন শুরু হলো তখন কিন্তু মানুষ কাজে যাওয়া শুরু করলো। মানুষ কাজে গেলে কিন্তু মানুষ কখন গান শুনবে? যখন তার মনে আনন্দ থাকবে, রিল্যাক্স টাইম থাকবে, যখন তারা ইনকাম শুরু করবে। সো সবাই কাজে চলে গেছে, মিউজিশিয়ানরা কিন্তু স্টিল বসে আছে। সো আমাদের জন্য ওটা ছিল খুব একটা টাফ টাইম। সো ডেফিনেটলি এই জিনিসগুলো অন্য সব দেশে, আমি যদি কানাডা, ইউএসএ থেকে শুরু করে উন্নত দেশগুলো বলি,
এরকম কোনো ধরনের একটা গ্লোবাল প্যান্ডেমিক হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই শিল্পীদের জন্য কিন্তু একটা বড় ফান্ড সাপোর্ট দিয়ে সবসময় সাপোর্ট বাঁচিয়ে থাকে, রাখার যে ব্যাপারটা। একদম সাথে সাথে কিন্তু ওই জিনিসগুলা চলে যায়, কিন্তু এই জিনিসটা কিন্তু কখনো আমাদের দেশের সরকার বোঝে না। কিছু হলেই যে ইভেন আমি ছোট করে বলছি না, এই যে বন্যার্থীদের জন্য আমরা কিন্তু অহরহ ফ্রি কনসার্ট করে চলছি, একদম মানে ফ্রি শিল্পী ছাড়া সহায়তা হয় ফ্রি না, কনসার্ট এটা করে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠিয়ে দিচ্ছি, জি। কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদেরও কিন্তু পরিবার আছে, আমাদেরও কিন্তু বাঁচতে হবে। সো এই জিনিসগুলো কিন্তু কেউ কখনো চিন্তা করে না, আমাদেরই চিন্তা করতে হয়। অন দি আদার হ্যান্ড আমরা মানে কোনো কিছু যদি না করতে যাই তখন আবার অনেক কথা শুনতে হয়। সো এরকম তো চ্যালেঞ্জেস আছেই, এটার সঙ্গে সঙ্গে একটা বিরাট বন্যা যেমন চলে আসলো, আমরা করতেছি অলরেডি আমাদের কনসার্ট সব কিছু বন্ধ হয়ে আছে এবং কবে শুরু হবে আমরা জানি না। আমরা কিন্তু এই যে বিদেশে আছি কিন্তু আমরা কিন্তু অনিশ্চয়তার মধ্যে দেশে যে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে। সো দিজ আর দ্য থিংস আমার মনে হয় অনেক বড়ভাবে চিন্তা করার জায়গা আছে, সরকার হোক বা যেভাবে সেখানে হোক। আমি একটু ইন্টারফেয়ার করি, জি। নতুন যে পরিবর্তন আসছে সেখানে বিভিন্ন জায়গা থেকে তারা মানুষ নিয়ে একটা কিছু জি। ভালো কিছু করবার চেষ্টা করছে, জি। সেখানে অফকোর্স এক্সপেরিয়েন্সড লোকদেরকে বা এক্সপার্টদেরকে নেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের যে বড় একটা অবদান থাকা উচিত, শিল্পীদের প্রতিনিধিত্ব করে কেউ জি। ওখানে যাওয়া উচিত, সেটা নিয়ে আর কি মেসেজ দেবেন বা তেমন কাউকে কি পেয়েছেন আপনারা? না, আমাদের তো আসলে দেশে ব্যান্ড মিউজিকের জন্য উই হ্যাভ এ ভেরি মানে অনেক আগে থেকেই একটা প্ল্যাটফর্ম আছে, বাম্বা, বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন। তারা কিন্তু সবসময় একটা কাজ করে আসছে, ভলেন্টারি অর্গানাইজেশন। সো সেখানে তো একটা আমরা সবসময় চিন্তা ভাবনা আছে, যেটা বলতেছিলাম যে গভর্নমেন্ট কিন্তু এখনো ওই জিনিসটা কিন্তু তাদেরকে খেয়াল পার্ট অফ রাখতে দ্য, হবে। আমার Address প্রশ্নটা করছে ছিল না, যে address পার্ট অফ করাটা দ্য হচ্ছে- গভর্নমেন্ট হবার জন্য, যেহেতু আপনাদের একটা সংগঠন আছে, বাম্বা আছে, তারা কি কোনো চেষ্টা করেছে যে আমরাও পার্ট অফ দ্য গভর্নমেন্ট হতে পারি এবং আমরা আমাদের কথাগুলো বলতে পারি? মানে আমরা তো বলেই আসছি, এখন গভর্নমেন্টকে প্রোঅ্যাক্টিভলি জিনিসটাকে এগিয়ে আসতে আপন করে হবে। নিতে হবে, এগিয়ে আসতে হবে, ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা তো অবশ্যই এটা তো এখন না, আমরা তো লাস্ট 20 বছর ধরেই আমরা এই জিনিসটা মানে আপনি করে শুধু আসছি। জানবেন যে শিল্পকলা একাডেমি বাংলাদেশে, যেটা অনেকগুলো জেলাতে আছে এবং যেটা অনেক ফান্ডিং আছে পৃষ্ঠপোষকতা সরকার থেকে, ওরা ব্যান্ড সঙ্গীতকে রেকগনাইজ করে একদম। এবং শিল্পকলাতে ড্রামস ঢুকানো নিষেধ। আচ্ছা। হ্যাঁ, লিটারেলি। তো এগুলো তো ফানি থিংস, হ্যাঁ, এবং এগুলো হচ্ছে ক্ষমতার অপব্যবহার বা এই না, বাট এগুলো আলোচনায় আসা হ্যাঁ, উচিত, অবশ্যই। এগুলো না এখন- জানা জানলে হবে কি? না, এখন যেহেতু উই আর ইন বাংলাদেশ 2.0, আমাদের ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড যে নতুন, এই যে অনেকেই নতুন এখন ওই জায়গাতে আসছেন, আমরা উই আর ভেরি হোপফুল যে ওনারা আমাদেরকে রেকগনাইজ করবে এবং আমাদের সাথে বসে বা ব্যান্ডের রিপ্রেজেন্টেটিভ রাখবে ওনার যে সার্কেল তৈরি করে এটা জানানোর জন্য। হ্যাঁ, এটা খুবই এক্সপেক্টেড, কারণ শিল্পকলাতে দেয়ার আর ভেন্যুজ যেটা পেলে ব্যান্ড সঙ্গীত ইন জেনারেল ক্যান অনেক হেল্প হয়। অনেক হেল্প হয়। বলতে কি, শো হতে থাকলে না দের ইজ এ রিদম টু ইট। Right. এখন ভেন্যু দেয় না, কারণ এটা তো ব্যান্ড করে। হ্যাঁ, নৃত্য হলে আসবে, রবীন্দ্র হলে আসবে, কালচারের হ্যাঁ, মধ্যে পড়ে না, এটা কালচার না। কিন্তু আবার অন্যান্য ওই যখন ক্যাম্পেইন করতে হয় তখন তখন আমরা তখন দেখতে আবার এরাই পাচ্ছি। কিন্তু মাঠ ভরাচ্ছে। হ্যাঁ, তখন Exactly, এটা ঠিক আমি আছে। এটাই বলতে চাচ্ছিলাম। দে আর লাইক, মুখ খারাপ না করি, না। উই বিন ইউজড বাই পেইং মানি আর কি, কিন্তু এরপরে আর কোনো বের নাই। তো এই জিনিসটা ছিল একটা সেক্ষেত্রে সময়। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা কেন ভোকাল হচ্ছেন না? মানে সোশ্যাল মিডিয়াতে ভোকাল হওয়ার জন্য না ঝামেলা। আরেকটু নিচে নামতে হয়। আমরা মনে হয় না এত নিচে নেমে পারবো এটা করতে। সো ওইদিকে না, সোশ্যাল মিডিয়া থেকে ভোকাল হওয়াটা ইজ নট দ্য না, সলিউশন। আসলে কারো কাছে যদি আমি না চাই বা আমার ক্ষুধাটা না জানাই, সোশ্যাল মিডিয়াতে যেতে হবে, এটা আমরা ইন্টারনালি social যাবো। media। হ্যাঁ, সেটাও যে যেই- যে আপনাদের ফরম্যাটটা হয়তো বা যেই- different, যেই হ্যাঁ, সরকারি exactly, level-এ হ্যাঁ, সরকারি জিনিসটা, লেভেলে হ্যাঁ, আমরা আচ্ছা। চেষ্টা করবো লিয়াজো করে, সেটা চিঠি পাঠিয়েও পরিচিতর মধ্যে থেকেও আমাদের ভয়েসটা রেজ করতে হবে। না, শুনে ভালো লাগলো যে আপনারা চেষ্টা করবেন। অবশ্যই, একটা হ্যাঁ। পরিবর্তন যেহেতু আসছে এখন, সেই। তো এখন আমার মনে হয় একটু সময় আমাদের। মানে এখন আসলে ডেফিনেটলি ইটস এ টাইম ফর চেঞ্জ। এখন হোপফুলি দিস চেঞ্জ উইল বি ফর গুড, যেখানে কিনা আমাদের সংস্কৃতিকে আরো বেশি ভাবে তুলে ধরা হবে বাংলাদেশে এবং বিশ্বে, বহির্বিশ্বে। এটা আসলে আমিও একটু বলতে চাই যে আসলে এখন যেভাবে পরিবর্তনটা দেখছি, আমরা কেউ কেউ আবার শঙ্কিত যে কোন দিকে আসলে পরিবর্তনটা হচ্ছে। তো সেক্ষেত্রে মানে
সংস্কৃতির বড় একটা ভূমিকা যদি না থাকে, আমাদের মতো প্রোগ্রেসিভ মানুষরা কিন্তু অনেক বেশি আতঙ্কিত হয়ে যাবে যে এখানে একটা মানে অন্য কি ঘটছে, আমাদের জন্য আশঙ্কার ব্যাপার হয়ে যেতে পারে। তো আমরা আশা করবো যে আপনারা আপনাদের ওয়েতে স্মার্ট ওয়েতে আগাবেন। আমরা এবং অবশ্যই এই জিনিসটা চেষ্টা করব, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট আমার মনে হয় আমরা এই যে বাইরে আসতেছি, এই জিনিসটা ইজ অ্যানাদার মাপকাঠি অফ শোয়িং যে বাংলাদেশের ব্যান্ড কিভাবে বড় হচ্ছে। যদিও এই জিনিসটা নতুন না, এই জিনিসটা মাইলস 40 বছর ট্যুর করছে ইউএসএ তে, অনেকগুলো শো করছে, সোলস করছে, এর আগে জিন্স ভাই আসছে, এলআরবি তো ডেফিনেটলি আসছে। কিন্তু আমাদের এখন অন্যান্য নিউ গ্রাউন্ডস ব্রেক হচ্ছে অস্ট্রেলিয়াতে, কানাডাতে, বা কানাডাতে যেমন এরকম 9টা শো এর আগে কোনো ব্যান্ড করে নাই, হ্যাঁ, এরকম সেট করে যে উই উইল ডু 9 শোজ, তো গেছে আচ্ছা একটা দুটা পারছে। এইটার জন্য ডেফিনেটলি থ্যাঙ্কস টু অল দ্য বাংলাদেশি লিসেনার্স দেয়ার। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে টু দি অর্গানাইজার্স যে ট্রাই টু এক্সপ্যান্ড ইট আ লিটল মোর, নট অ্যাজ আ বাংলাদেশি শো বাট as a rock show, ওপেন শো, and so that we can present Bangladesh to these cultures. এটা তো রকের তো আসলে কোনো বাউন্ডারি নেই, রক মিউজিকের কোনো বাউন্ডারি নেই। সো ইফ দেয়ার ইজ an American rock listener listens to ourselves, they will understand whether it's a good music or a bad music. তাদের লিরিক্স বোঝার তো দরকার নেই, হ্যাঁ। সো এই জিনিসটা আরেকটু ওপেন আপ হতে না, হবে। সেক্ষেত্রে আমি একটু সাজেশনই দিতে চাই যে ইয়াং জেনারেশন যারা এদেশে যারা বড় হচ্ছে বা গ্রুম আপ হচ্ছে, তাদের মানে বোঝার জন্য আপনাদের ইয়েটা কি থাকবে যে হ্যাঁ আমি আসলে কথাগুলো বুঝলাম না, সেই ক্ষেত্রে আপনাদের কি কোনো এফোর্ট থাকতে পারে না? ওয়াই নট যে আপনারা আমি কিন্তু এখানকার যারা এনার্জি বড় হচ্ছে তাদের কথা বলছি না, আমি বলছি যে এখানকার লোকাল যারা আচ্ছা আমেরিকানস, তাদের কাছে উই ওয়ান্ট টু প্রেজেন্ট সেম থিং। এখানকার লোকালরাও বাংলা ভাষাভাষী না, আবার এখানে যারা ইয়াং জেনারেশন বড় হচ্ছে তারাও কিন্তু বাংলা ভাষাভাষী ওই অর্থে না যে আপনাদের গানের মিনিংটা বুঝতে। একটু যদি ক্লিয়ার করি, মিউজিক হ্যাজ নো বাউন্ডারি। মিউজিক এমন একটা জিনিস, আমরা যেমন একটা ভাষা না বুঝলেও কোনো মিউজিক যদি ভালো হয় সেটা কিন্তু আমরা অ্যাপ্রিশিয়েট করি। আমরা কিন্তু সেটা দ্যাট কুড বি স্প্যানিশ মিউজিক, দ্যাট কুড বি ফ্রেঞ্চ মিউজিক, যে ইটালিয়ান, স্ক্যান্ডিনেভিয়ান, সো আমরা করি। সো আমি এবং তারপরে কিন্তু এখন কিন্তু গুগলের এআই বলি যাই বলি, অটো লিরিক্স থেকে ট্রান্সলেটর সবকিছু কিন্তু আছে। আর একটা যখন মিউজিক যখন পছন্দ করবে তখন কিন্তু সে কিন্তু ওই ফলোটা করবে। আমি আমার উত্তর পেয়ে বাট গেছি না, কিন্তু আমি একটু করতে চাই, সাধুর যেটা কথা ছিল যে আমাদেরকে উপস্থাপন করতে হবে, আমাদেরকে প্রেজেন্ট করতে হবে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। সো এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। শুধু যে বাংলাদেশি কমিউনিটিতে আমরা শো করছি দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড, বাট একটা যখন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হচ্ছে, সেই ফেস্টিভ্যালে যেরকম আফ্রিকান মিউজিক, তারপরে ইন্ডিয়ান মিউজিক, পার্সিয়ান মিউজিক, সব ধরনের মিউজিক হচ্ছে, কিন্তু দেয়ার ইজ নো বাংলাদেশি মিউজিক রিপ্রেজেন্ট। সেটা আসলে ওভারঅলই আমরা পিছিয়ে আছি মেইন স্ট্রিমে কাজ করবার জন্য। সেখানে আমরা সকলেই চেষ্টা করছি যে আমরা কিভাবে আসলে আমরা অ্যাজ আ ব্যান্ড বলতে চাচ্ছি যে আমরা কিন্তু রেডি টু রিপ্রেজেন্ট। অ্যাবসলিউটলি, কারণ বাংলাদেশের অনেক রক রিচ মিউজিক অনেক এমন একটা জায়গাতে আমরা আছি, উই আর প্রাউড টু প্রেজেন্ট বাংলাদেশ টু, কিন্তু ওই প্ল্যাটফর্মটা আর কি উই আর এক্সপেক্টিং, এটাই জাস্ট এই একটা প্ল্যাটফর্মের থ্রুতে জানাই দাও। এটা আমরা যত জায়গায় গেছি কেনতে সবাইকেই সেম কথা বলছি, ইনফ্যাক্ট পার্ডুতেও বলতেছি তোমরা পার্ডুতে দেয়ার আর সো মেনি আদার স্টুডেন্টস, তোমরা ঘুরে ফিরে সব বাঙালিরা দাওয়াত দিছো। You could have just said and promote it as a rock show. না করে you did it as a local cultural show. লোকাল কালচার, এক্স্যাক্টলি। ওইটাই প্রথমে আমাদেরকে চিন্তার এটা পরিবর্তন করতে হবে এবং আমাদের ফেথটা বাড়াতে হবে, ফেথটা বাড়াতে হবে, কনফিডেন্সটা বাড়াতে হবে, exactly. আমরাও পারি। you're absolutely right. কেন দেখবে না মানুষ আমাদেরটা। একটু অন্য প্রসঙ্গে আসি, 17 বছরের একটা গ্যাপ সম্ভবত, তো সেটা নিয়ে কিছু বলতে চান? অ্যালবাম 17 বছর লাগলো কেন লিংকন? এই ওরা বিদেশ ছিল, সবাই আমাকে একা চলে গিয়েছে, আমাকে সবাই চলে গেছে, যে যার মতো বিদেশের সিটিজেনশিপ নিয়ে চলে যাচ্ছে। আমি একলা হাল ধরে আছি, লাঙ্গল ধরে আছি। না, 17 বছর যে অনেক কারণে আমাদের অনেক বছর সময় লাগছে। এর মধ্যে ব্যান্ডের অনেক ইস্যু ছিল, পার্সোনাল অনেক রিজন ছিল। তবে কি হ্যাঁ, মানে আমি বলবো না যে আমরা এমন অ্যালবাম বানাইছি যে অ্যালবামের জন্য আমাদের 17 বছর
লেগে গেল ঘটনাটা ঠিক তা না। আমাদের হ্যাঁ লাস্টের দিকে যখন আমরা কাজ করছি লাস্ট 5-6 মাস, তখন ওটা যেই পরিমাণ কাজ হচ্ছে বাকি অনেকগুলো বছর হয়তো এত পরিমাণ কাজ হয় নাই। তো বিভিন্ন চিন্তা ভাবনা, তা এত বছরের একটা গ্যাপ, যার ফলে হয় কি গান যেটা কম্পোজ করা হইলো আজকে 2 বছর পর, জিনিসটা আরেকটু অন্যভাবে চিন্তা করার প্রয়াস কাজ করে অন্তরের মধ্যে। তো তারপরে ওইটা চেঞ্জ হয়ে গেল, তো এরকম বিভিন্ন আইডিয়া আসে। তো এই করতে করতে তারপর আলটিমেটলি সময় লেগে গেছে। তো এখন যখন দেরি হলো তখন জিনিসটা ভালো করেই বের করি, তখন আরেকটু পলিশ হলো। তো এই করতে করতে অবশেষে অ্যালবামটা ল্যান্ড করলো। আচ্ছা, আমরা শুনবো তাহলে। মনে হচ্ছে এই কনসার্টে কিছু গান পাওয়া যাবে। হ্যাঁ, এই কনসার্টে অবশ্যই সেই অ্যালবামের আমরা কিছু গান করব, আরো আগের অ্যালবামগুলোরও করব। তবে আশা করি আপনাদের সবার ভালো লাগবে, এবং সবচেয়ে কথা যে এই গানগুলো যাতে ছড়ায়, এবং নট অনলি বাঙালি কমিউনিটি, যেটা বললো যে অন্যান্য কমিউনিটিতেও জিনিসটা ছড়াবে, এবং যারা এই কনসার্টগুলো অর্গানাইজ করছে তাদেরকেও মানে অনেক ধন্যবাদ না দিলেই না, যে বিভিন্ন প্রতিবন্ধকতার মাধ্যমেও মধ্যেও থেকে তারা এগুলা অর্গানাইজ করে। মানে অবশ্যই আপনাদেরকে তো অবশ্যই ধন্যবাদ, যাতে এই সংবাদগুলো ঠিক মতো ছড়ায় সব জায়গায়। না, অবশ্যই আমার খুব ভালো লাগছে আপনাদের এই কথাটা মেইন স্ট্রিমে যাওয়ার যে তাগিদটা আপনারা দেখিয়েছেন। মানে আপনারা যে আসলে কেন আপনারা এগিয়ে আছেন এই কথাটা দিয়ে আপনারা মানে এস্টাবলিশ করলেন। আমরা যখন এদেশে বসে মাত্র ভাবছি যে আমাদের মেইন স্ট্রিমে ঢোকা দরকার, আমরা পিছিয়ে আছি, আপনারা কিন্তু বাংলাদেশে বসে ভাবছেন যে আমাদের মেইন স্ট্রিমে ঢোকা দরকার। আপনি স্টেপ না নিলে আপনি কখনোই আগাতে পারবেন না। এত কিছু চিন্তা করলে হবে না, আগে স্টেপ নিতে হবে, তারপরে হয়তো আগানো যায়। সাহস করাটা অত্যন্ত জরুরি। তো আমরা যেরকম চেষ্টা করছি সেটা অবশ্যই আপনাদের মধ্য থেকেও থাকবে। এবং একটু আগে ভাবতে পারাটাই কিন্তু স্মার্টনেস। কেউ হয়তো আগে ভাবে, কেউ হয়তো দেখে ভাবে, ইটস অল গুড। ভাবাটাই হচ্ছে জরুরি, ভালো কাজ করাটাই জরুরি। কে আগে করলো কে পরে করলো ওইটা ভেবে পিছিয়ে থাকার কোনো দরকার নেই। প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা যে যাদের পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে কনসার্টটা করবেন এবং যে পারপাসে করবেন সেটা নিয়ে আপনাদের কিছু কথা শুনতে চাই। এই ইয়েতে 22 তারিখে আমাদের যে কনসার্টটা, সেটাতে জাগো বাংলাদেশ আমাদেরকে ইনভাইট করেছে। থ্যাংক ইউ টু জাগো বাংলাদেশ। একদম ইয়াং একটা অর্গানাইজেশন, ওরা নিউবর্ন, এবং তাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম তাদের কিন্তু কাজই হবে এই ইউথকে প্রমোট করা এবং কমিউনিটির জন্য কাজ করা, এদেরকে একত্রিত করা, ইউনিটি ক্রিয়েট করা। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড তারা যেমন এই বন্যার জন্য একটা বড় একটা কাজ করছে, ফান্ড রেজ করছে, সেটা যেমনই তার সঙ্গে সঙ্গে কিন্তু এই কমিউনিটিটার জন্য তারা কিন্তু কাজ করছে। এবং ইউথ বেস যেহেতু, আমার মনে হয় আর্টসেল দিয়ে শুরু, কিন্তু ভবিষ্যতে আরও অনেক ব্যান্ড এবং আরও অনেক শিল্পী আসবে যারা কিনা রিপ্রেজেন্ট করে বাংলাদেশি মিউজিক এবং ভালো মিউজিক। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। থ্যাঙ্কস টু জাগো বাংলাদেশ। এটার সঙ্গে সঙ্গে আমাদের জাগো বাংলাদেশের জনি ভাই, ল্যারি ভাই এবং আরও যারা আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। তুমি যদি ল্যারিকে নিয়ে বলো পুরো জিনিসটা। ল্যারি আমার একদম ছোটকালের বন্ধু। তো এই শোতে মানে ও যখন অর্গানাইজ করছে আমার খুব ভালো লাগলো। তো ইটস রিয়েলি গ্রেট যে একবারে ছোটকালের বন্ধুর হাত ধরে এখানে। না, কিন্তু আমি ল্যারি ভাই, আপনি কি একটু দেখা দিতে চান? চলে আসতে পারেন, ক্যামেরায় হাই বলে যেতে পারেন। আপনি আপনার বন্ধুর পাশে দাঁড়িয়ে একটু হাই বলে যান আমাদেরকে। থ্যাংক ইউ ল্যারি। আমি ল্যারির সম্পর্কে বা ওভারঅল যে লিঙ্কন বলতেছে ক্লোজ ফ্রেন্ড, কিন্তু নট ফর ওয়ান্স অ্যাজ আ ভেরি নিউ অর্গানাইজেশন ওরা কিন্তু অনেক কিছু ফেভার চাইতে পারতো, বা দোস্ত এটা একটু করে দে, একটা কিচ্ছু না। হোয়াট এভার দ্য ক্লজ দ্যাট উই মেইনটেইন থ্রু আউট, এক্স্যাক্টলি সেম ক্লজ ওরা করছে। ইনফ্যাক্ট ডিড মোর দ্যান হোয়াটস এক্সপেক্টেড। মানে আছে না যে আমরা আসতেছি বিজনেস ক্লাস বুক করে, মানে ও ফ্রেন্ড হিসাবে ফেভার না আরো বেশি দিচ্ছে, ফেভার তো নাই না, আরো বেশি দিচ্ছে। বাট অ্যাজ আ নিউ অর্গানাইজেশন যেরকম গোছানো দেখলাম, আই এম ভেরি হোপফুল যে দে উইল চেঞ্জ হাউ ইভেন্টস শুড বি। হ্যাঁ, কারণ মানে বাংলাদেশে খারাপ লাগবে শুনতে, আমরা ইভেন্টসে যতটুকু আগে গেছি, বাইরের আমাদের কমিউনিটি শোগুলো এখনো ওই লেভেলে যায় নাই। হ্যাঁ, কারণ ওভারঅল প্রেজেন্টেশন of a concert took a different turn.
হ্যাঁ উইথ এলইডি লাইট ট্রাস দিয়ে সাউন্ড বলি The whole production. বলি দ্য হোল প্রোডাকশন, হ্যাঁ ওইগুলো যেহেতু অনেক সময় ডেফিনেটলি ওইটা একটা বাজার আছে, ওইটা একটা জায়গা একটা ব্যাপারও যে বিকজ বাংলাদেশে উই আর দ্য বিগেস্ট অ্যাক্ট, হ্যাঁ এখানে তো মানে হ্যাঁ। উই আর নট গেটিং দ্য হ্যাঁ মানে ক্লাস এ জিনিসপত্র, বাট হুএভার সেটস দিস স্ট্যান্ডার্ড একবার যখন ওই মজাটা পাবে তখন কিন্তু ওটার নিচে কিন্তু নামতে পারবে না। নামতে So পারবে না। ওইটাই খুব ইম্পর্টেন্ট যে সেটিং দ্য স্ট্যান্ডার্ডস। হ্যাঁ হ্যাঁ না সেক্ষেত্রে So, যে and we are মানে really আপনাদের happy. যে দিয়ে যখন শুরু করেছে এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেট করে উই আর দিয়েছে, রিয়েলি তাই না? হ্যাপি। আমরা যা যা Exactly. চেয়েছি জাগো বাংলাদেশ ওরা কিন্তু একদম আমাদের সাউন্ডের টেক রাইডার অনুযায়ী সবকিছু কিন্তু ওরা ফুলফিল করেছে, কোনো কার্পণ্য করেনি। সো ওই যে যেটা বললাম যে মানে যা চাইছি ওটা তো দিছেই, আবার আমাদের অন্যান্য টার্মস যেগুলো আছে ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে আমাদের থাকা খাওয়া সবই টু দ্য পয়েন্টে, মানে আছে না যে কোথাও একটু ফেভারিজম চাওয়া বা ওরকম কোনো কিছু করেনি। দে ডিডন্ট কাট এনি কর্নার্স। হ্যাঁ দে ডিডন্ট কাট। জাগো বাংলাদেশকে আমিও একটু ধন্যবাদ দিতে চাই, কারণ হচ্ছে আমি আসলে বাসা থেকে আসতে আসতে আমি আমার কলিগকে বলছিলাম যে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, আসলে এত ইয়ে করে লাভ নেই, এত অস্থির হয়ে লাভ নেই, তারা কিন্তু সময় দেবে না। হ্যাঁ এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলেছি যে তারা শুধু মানে অব্লিগেটেড ফিল করবে যে এই অনুষ্ঠানে এসেছি, এরা চাচ্ছে এদের জন্য একটা ছোট্ট বাইট, হ্যাঁ এর বেশি কিছু আসলে আমরা পাই না এর আগে। তো আপনাদের কাছ থেকে আমি যেই ইন্টারভিউটা আজকে পেলাম, সত্যি আমি আপ্লুত মুগ্ধ যে thank you, হ্যাঁ thank you. যে আপনারা Thank you, sir. সত্যি Thank you, আপনারা very much, আপনারা সত্যি আপনাদের স্ট্যান্ডার্ড সেট করতে পেরেছেন এবং আপনারা দেখিয়ে দিয়েছেন যে আপনারা মানে শুধু কন্ট্রাক্টের মধ্যে থেকে সার্ভিস দেন না, এর বাইরে যেও কাজ করেন। এবং আপনাদেরকে যারা এনেছে তারা যেইভাবে আপনাদেরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, আপনারা ঠিক একইভাবে ওইটা আমরা পেয়েছি দেখেই ফেরত দিচ্ছি, ওইটাই আচ্ছা, হ্যাঁ। ওই সাপোর্টটা পেয়েছি দেখি। এবং আমরাও অনেক আনন্দিত এই আজকে এই এনআরবিসি টিভিতে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ এবং থ্যাঙ্কস টু জাগো বাংলাদেশ পুরো জিনিসটা অর্গানাইজ করার জন্য। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবার জন্য, এতটা সময় দেবার জন্য। এই এনআরবিসি টিভির যে ওনার ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ, ওনারও কিন্তু একই স্বপ্ন আপনাদের মতো মেইন স্ট্রিমে এই বাঙালি কমিউনিটিকে নিয়ে যাওয়া, এবং সেজন্যই উনি প্রতিটা প্রোগ্রামে স্পন্সর হিসেবে যুক্ত হন এবং একই কথাই বলেন যে মেইন স্ট্রিমে আমাদেরকে আগাতে হবে, সেজন্য আমাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিয়ে দাঁড়াতে হবে, এবং সেজন্য তার যত মানে অবকাঠামোগত ফ্যাসিলিটিজ আছে তাও সে হেল্প করে যাতে এগিয়ে যেতে পারে। শুনলাম দ্য ফার্স্ট বাংলাদেশি ওনার Owner, যে কিনা ইউনিভার্সিটি মানে মেইন স্ট্রিমের ইউনিভার্সিটির মালিক। অসাধারণ কিছু ছোট করে গল্প শুনতেছিলাম, দারুণ এনকারেজিং স্টোরি। বাংলাদেশি প্রায় শুনলাম যে 10,000 মানুষ অনেক কমিউনিটি কোর্সের মধ্যে বাংলাদেশের অধিকাংশ। আমি একটু শেয়ার করি, 3 বছর আগে আমরা যখন ইউনিভার্সিটি নিয়েছি তখন 300 স্টুডেন্ট ছিল, এখন আমাদের 2000-এর উপরে স্টুডেন্ট, এবং বাংলাদেশের বড় একটা পার্ট কভার করছে বাংলাদেশি স্টুডেন্ট। এখান থেকে বের হয়ে তো তারা মেইন স্ট্রিমে জবে ঢুকতেছে, তাই না? শুধু তাই নয়, আমরা হ্যাঁ যে মানে এদের পাশাপাশি এদের যে আইটি সাপোর্ট এটা আছে ওইটা ফুল ফ্রি তাদেরকে সাপোর্ট দিয়ে মেইন স্ট্রিমে জব প্লেসমেন্টে অ্যাক্টিভলি হেল্প করছে। ফ্যান্টাস্টিক। সো মানে আপনাদের ইউ হ্যাভ টু বি এ ড্রিমার, ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাথে এসেছেন। এনআরবিসি টিভি জাগো বাংলাদেশের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে এবং করবে। সমস্ত আপডেট এনআরবিসি টিভির সঙ্গে থাকলে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, 22 সেপ্টেম্বর কিসেন্ট্রো স্টুডিওতে অনুষ্ঠিত হবে আর্টসেলের কনসার্ট সন্ধ্যা 6টায়। সবাই চলে আসবেন এবং একসঙ্গে উপভোগ করবেন। প্রিয় দর্শক, আমি সাদিয়া রয়েছে আপনাদের সঙ্গে এনআরবিসি টিভি স্টুডিওতে। আজ আমার সঙ্গে যারা রয়েছে তারা এখানকার পরিচিত মুখ, তারপরও তারা নিজেদের মুখে তাদের পরিচয়টি দেবে, কিন্তু আজকে যে কারণে তারা আমার সঙ্গে এনআরবিসি টিভি স্টুডিওতে, সেটা হচ্ছে জাগো বাংলাদেশের সূচনা পর্ব নিয়ে। তারা শুরু করতে যাচ্ছে জাগো বাংলাদেশ নামে একটি সংগঠন, সেটার সমস্ত কার্যক্রম কেন তারা শুরু করছে এবং সেটার প্রথম কার্যক্রমটা কি হবে তাই নিয়ে আলোচনা করব। চলুন আমার সঙ্গে। ভাই একটু পরিচয়টা। জি, আসসালামু আলাইকুম, আমার নাম জনি। আমি মাহমুদুল হাসান। আমি ল্যারি। আমি সাজ্জাদ। আমি মৃদুল।
আমার সঙ্গে সবাইকে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনআরবিসি টেলিভিশনকেও ধন্যবাদ যে আমাদেরকে ইনভাইট করার জন্য। এনআরবিসি টিভিও কমিটিতে কাজ করে, আপনারাও কমিটিতে কাজ করেন, সো আমাদের সকলের দায়িত্ব সবাইকে সহযোগিতা করা। আমরা একটু শুনবো যে আপনাদের যে সংগঠনটি আপনারা লঞ্চ করতে যাচ্ছেন সেটা সম্পর্কে, জাগো বাংলাদেশ সম্পর্কে জানতে চাই। আচ্ছা, জাগো বাংলাদেশটা আসলে মূলত বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে নতুন যাত্রা শুরু, এই যে ছাত্র জনতার মধ্য থেকে আসলে এটার ফলন। হঠাৎ করেই আমার বন্ধু ল্যারি আসছিল একটা বিষয় নিয়ে, যেটা আপনারা ইতিমধ্যে জানেন যে আর্সেলের ব্যাপারটা নিয়ে। তো তখনই আমরা চিন্তা করলাম, যেহেতু আর্সেলটা তো আসলে শুধুমাত্র ইয়ুথদের জন্যই বিশেষত্ব, তো ওই বিশেষত্বটাকে আসলে আমরা পুঁজি করেই আমি ল্যারির সাথে কথা বললাম যে কেন না একটা প্ল্যাটফর্ম রেডি করি, সেটা হচ্ছে জাগো বাংলাদেশ। যেহেতু নতুন বাংলাদেশ এই এখন বর্তমানে আসছে, স্বাধীন বাংলাদেশও বলা যায়, তো আমরা ওই স্ট্রিম থেকেই শুরু করেই চিন্তা করছি যে ইয়ুথদের নিয়ে কাজ করব, কারণ ইয়ুথরাই পরবর্তী ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে, এবং তাদেরকে যদি আমরা সেই সঠিক নির্দেশনাটা দিতে পারি তাহলে হয়তো তাদের ভবিষ্যতের জন্য ভালো, এবং অ্যাজ এ অর্গানাইজার হিসাবে আমরা যারা আছি আমরা এটাতে খুব অনুপ্রাণিত হবে এবং নিজের মনে সান্ত্বনাটা আসবে। তো জাগো বাংলাদেশের এই প্রথম পদক্ষেপ হিসেবে কি হতে যাচ্ছে? প্রথম পদক্ষেপ হিসেবে আমরা চিন্তা করলাম যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে বন্যার একটা বিশাল একটা প্রবলেম গেল, এবং এই বন্যার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যে জনমানুষগুলো, তো আমরা চিন্তা করলাম যেহেতু আমরা আর্সেলকে আনতেছি, তো কেনই না আমরা একটা ফান্ড রেজ করি, সেই ফান্ডের রেজটা করে সেই একটা অ্যামাউন্ট, সেটা যেটাই হোক, সেটা ছোট হোক আর বড় হোক, সেই জিনিসটা যদি আমরা বাংলাদেশের মানুষকে আমাদের নতুন যাত্রা সংগঠনের মাধ্যমে যদি তাদের হাতে পৌঁছে দিতে পারি, এটাই আমাদের সার্থকতা। আমি অন্যদের কাছেও কিছু জানতে চাইবো। আর্সেল সম্পর্কে যদি কিছু বলেন, আপনাদের সাথে আর্সেলের কাজ করার এক্সপেরিয়েন্স বা শুরুটা এবং কিভাবে আগাচ্ছেন, এগুলো নিয়ে একটু সবাই যদি একটু কিছু বলেন। আসলে আর্সেল মানে আগে তো বলাই হলো যে আর্সেলের লিঙ্কন হচ্ছে আমার ছোটোবেলার ফ্রেন্ড, আগে থাকতেই জানি। তো আমাদের যে আন্ডারগ্রাউন্ড একটা সোসাইটি ছিল বাংলাদেশে, তখন থেকে আমরা কনসার্ট দেখতাম, তখন থেকেই মানে যাত্রা শুরু সব কিছু। তো আমরা রিসেন্টলি ক্যানাডাতে যখন ফার্স্ট শোটা হয় আর্সেলের, তো আমি এখান থেকে গিয়েছিলাম ওখানে কনসার্টটা দেখতে। তো ওখানে যে দেখলাম যে প্রায় 1,500 থেকে 2,000 একটা ক্রাউড টরন্টোতে। কনসার্টটা এত সুন্দর একটা কনসার্ট হলো, এবং এত সুন্দর মানে ফ্যানদের সাথে, মানে ইট ওয়াজ লাইক অ্যামেজিং। তো ওইটার পর থেকে আমার মধ্যে একটা চিন্তা আসলো যে why not we can do one over here. তো তারপর দেখলাম যে না, ওদের ভিসা হয়ে গেল, ওরা চলে আসলো। ইন দ্য মিন টাইম আমাদের সাথে কথাবার্তা হলো, তারপর জনির সাথে আমিও জিনিসটা শেয়ার করলাম। প্লাস এই জাগো বাংলাদেশের যে আমাদের একটা মোটো আছে, সেটা আমাদের ইয়ুথদেরকে নিয়ে কাজ করা। তো সব কিছু মিলিয়ে আমরা আর কি চিন্তা করলাম যে আর্টসেলকে দিয়ে আমরা জিনিসটা শুরু করি। অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশের যে একটা ক্রাইসিস চলছে, যেটা হচ্ছে মানে বন্যাতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, why not we help them as well. তো সেটা থেকেই আর কি মূলত আমাদের আইডিয়াটা, আর সেখান থেকেই আমাদের পথ চলা শুরু হলো আর কি। আমরা আর্সেলেরও ইন্টারভিউ করলাম, তো তারা যে ব্যাপারটার খুব বেশি জোর দিল, সেটা হচ্ছে যে মেইন স্ট্রিমে ভবিষ্যতে কনসার্ট করার আগ্রহ। আপনাদের মেইন স্ট্রিমে কাজ করবার স্বপ্ন জানতে চাই, আপনাদের প্ল্যানটা জানতে চাই। তো আমরা জাগো বাংলাদেশ তো নতুন একটা প্ল্যাটফর্ম রেডি করলাম, এবং প্ল্যাটফর্ম রেডি করার পর আমরা চিন্তা করলাম যে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এখানের যারা ইউথ যে ডায়াসপোরা আছে ইস্ট কোস্টে অথবা ইউএসএতে, তাদেরকে ইনভলভ করানো, বিকজ দে আর দ্য ফিউচার। সো আমরা যেটা করবো যে এই কালচার প্রোগ্রামটা অ্যারেঞ্জ করলাম সো দ্যাট উই ক্যান স্টার্ট দ্য কোলাবোরেশন অ্যান্ড ইউথ এঙ্গেজমেন্ট, অ্যান্ড দেন আমরা যেটা করবো যে সোশ্যাল যে ইন্টারকানেক্টিভিটি বা কালচারাল ইন্টারকানেক্টিভিটি উইথ ইউএসএ কালচার অ্যান্ড বাংলাদেশি কালচার, ওই জিনিসটাও আমাদের প্ল্যান আছে। সো আমরা এটা শুরু করলাম, দিস ইজ দ্য ফার্স্ট প্রোগ্রাম। এরপরে আমাদের কিছু ওয়ার্কশপস থাকবে, কিছু এঙ্গেজমেন্ট প্রোগ্রাম থাকবে উইথ দ্য ইউথ, টার্গেটিং দ্য ইউথ। সো দেন আমরা জিনিসটাকে আস্তে আস্তে আগে নিয়ে যাব। আমি আপনাদের মাঝ থেকে যারা উত্তর দেননি তাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করব যে অ্যাজ এ ভিউয়ার্স, দর্শক হিসেবে এতদিন কমিটিতে যে প্রোগ্রামগুলো হয়ে আসছে সেখানের কিছু ভুল তুলে ধরবেন। এখানে
এখানে সবাই আমরা যে কমিউনিটি সবাই আমরা সবাইকে চিনি, টু বি অনেস্ট। লাইক এখানে যে কটা সংগঠন আছে সবাই সবাইকে নিয়ে কাজ করতে যাচ্ছে। হয়তো আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা প্রথম শুরু করেছি আমাদের আর্টসেলকে নিয়ে জাগো বাংলাদেশে, সো আমাদের জার্নিটা থাকবে টু সামথিং ডিফারেন্ট। উই আর প্ল্যানিং ফর সামথিং ডিফারেন্ট, লাইক অ্যাজ ইউ ক্যান সি আওয়ার পিপল, আমাদের যে মেম্বার্সরা আছে, তো আমরা সব কিছু মিলে আমাদের একটা ফোকাস থাকে। আমরা প্রতিদিন বসি, প্রতিদিন আমাদের ফোনে কথা হচ্ছে, কোনো একটা ডিসিশন নেবার আগে প্রত্যেকের সাথে কথা বলে কিভাবে করা যায়, কিভাবে না, আমি সেজন্যই প্রশ্নটা করেছি। আপনারা কি এখানে যে প্রোগ্রামগুলো হচ্ছে ওইগুলোতে দর্শকদের যে কিছু কিছু ডিসস্যাটিসফ্যাকশন আছে ওইগুলো আইডেন্টিফাই করতে পেরেছেন এবং ওইগুলোর উপর কাজ করছেন? এটার মূলত এটার অ্যান্সারটা আমি একটু দিতে চাই। আসলে ও ফোকাসটা আমি যেটা বলতে চাচ্ছি, এখানে অনেক সংগঠন যে প্রোগ্রামগুলো করে সেটা সবচেয়ে বাজে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে মেইন সিঙ্গার হয়তো সময় স্বল্পতার কারণে 1-2টা গান গায়, যেটা আসলে আমাদের ভিউয়ার্সরা চায় হচ্ছে যে মেইন সিঙ্গার যে আসতেছে তার অ্যাটলিস্ট হলো 10-12টা গান, তার যাত্রা থেকে শুরু করে শেষ পর্যন্ত বর্তমান চলতি সময় পর্যন্ত ফুল প্যাকেজটা, কিন্তু এই প্যাকেজটা পাচ্ছি না। বাট আমরা সেই জিনিসটাকে টোটালি রিশাফল করে দিয়েছি এবং আমরা চাই আমাদের ভিউয়ার্স, আমাদের দরকার হলে যতটুকু সেগমেন্ট থাকবে ততটুকু কম থাকবে, বাট আমাদের মেন যে যারা থাকবেন মেন স্ট্রিম তারা যাতে টোটাল ভিউয়ার্সকে সেই স্যাটিসফ্যাকশনটা দিতে পারে। সো আমাদের মেন ফোকাসটাই হচ্ছে। অনেক ধন্যবাদ। আমি আসলে এই পয়েন্টটাতেই আসতে চাচ্ছিলাম, কারণ আমরা অনেক ইনভেস্ট করি, অনেক সময় দিই। আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি এর পেছনে লম্বা একটা সময় আপনারা ইনভেস্ট করেছেন, তাই না? তারপরে যখন কনসার্টটা হয়ে যায়, সবাই যখন বের হয়, খুব একটা মনে একটা অতৃপ্তি, যে লাস্টে 2-3টা গান গিয়ে চলে গেল, অর্ধেক গান গিয়ে চলে গেল, জোর করে নামিয়ে ফেলা হলো, সময় শেষ হয়ে গেছে। তো এত কষ্টের পরে যদি আমি একটা ওয়াও একটা ফিলিং নিয়ে বাড়ি ফিরতে না পারি তাহলে কষ্টটার মানে কি, তাই না? সেই ক্ষেত্রে যেহেতু আপনারা নতুন সংগঠন এবং নতুন ভাবে যাত্রা শুরু করবার চেষ্টা করছেন এবং মেইন স্ট্রিমে যাওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে আগে তো আমার ঘর ঠিক করতে হবে, তারপরে তো আমি বাইরে বের হব। সো সেই ঘরটাকে গুছিয়ে নেবার বেলায় আপনারা কতটা কনসার্ন, আমি সেটাই একটু আপনাদের কাছ থেকে দেখে নিলাম। আমার কাছে মনে হয় যে আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। তারপরও যদি আপনারা আরেকটু কিছু যোগ করতে চান যোগ করতে পারেন। আমি একদম শেষ পর্যায়ে আছি। আমি এতটুকু বলতে চাই, জনির সাথে আমার কয়েকবার ব্রেইন স্টর্মিং সেশন হয় রিগার্ডিং জাগো বাংলাদেশ। তো অফকোর্স আর্টসেল ইজ ওয়ান অফ আওয়ার ফার্স্ট ইভেন্ট, বাট এছাড়াও জনি অ্যান্ড ল্যারি কতগুলো আদার ইস্যুস আইডেন্টিফাই করেছে তার কমিউনিটির জন্য। অফকোর্স সোশ্যাল কানেক্টিভিটি ইজ ওয়ান অফ দ্য ইভেন্ট, ওয়ান অফ দ্য ইস্যু। এছাড়াও আমাদের বাংলাদেশি কমিউনিটিতে অনেক অনগোয়িং ইস্যুস থাকে বিসাইড দ্য কালচারাল ইস্যুস, অথবা এগুলো তো সিজনাল বলতে পারে। তো ওগুলো নিয়ে জনি অ্যান্ড আদার উই ফেল টুগেদার যে উই ওয়ান্ট টু ডু সামথিং। আর সবসময় যে আমরা বাংলাদেশের জন্য কিছু নট রিয়েলি, আমাদের লোকালি যেসব বাংলাদেশিরা আসে, যারা রিসেন্টলি আসছেন, বা দে অলওয়েজ ফেস ডিফারেন্ট প্রবলেমস এভরিডে। তো ওনারা আসলে হঠাৎ করে কারোর কাছে বলতেও পারতেছেন না, বা কার কাছে হেল্প যাবে সেটাও জানেন না। তো উই ডিসাইডেড যে আমরা এমন কিছু করতে চাই যে আমাদের যারা লোকালি রেগুলার আসছে কমিউনিটিতে তারা যেন একটু হেল্পফুল হয়, বা দে গেট সাম সাপোর্ট ফ্রম আস। দ্যাটস আই থিঙ্ক ইট ইজ এ নিউ ইনিশিয়েটিভ ফ্রম আস। সেটাই, কারণ আসলে জাগো বাংলাদেশ শুরু করতে যাচ্ছে। এখন জাগো বাংলাদেশ সাদা কালোতে আছে, কিছু জাজ করা যাচ্ছে না। প্রথম প্রোগ্রামটা পরেই কিন্তু জাগো বাংলাদেশের ইমপ্রেশনটা ক্রিয়েট হবে, তাই না? আপনাদের কোয়ালিটি কি সেটা এখানে এখন যাই বলে যান না কেন, প্রথম প্রোগ্রামটা পরেই জাজমেন্ট হবে দর্শক দ্বারা। সো সেই ক্ষেত্রে প্রপার টাইমিং, সঠিক ডিসিপ্লিন, সুন্দর এনভায়রনমেন্ট, অনেকগুলো ব্যাপার কিন্তু একজন ভালো শিল্পী আনার সঙ্গে আরো অনেক আদার বিষয়গুলো থাকে। তো আমরা আশা করব যে প্রতিটা ব্যাপারে আপনারা যত্নশীল হবেন এবং জাগো বাংলাদেশ দেখিয়ে দেবে যে জাগো বাংলাদেশই পারে মেইন স্ট্রিমে যেতে, সেই সব কোয়ালিটি জাগো বাংলাদেশের আছে। এখানে একটু অ্যাড করতে চাই, এটা না বললেই নয়। আসলে জাগো বাংলাদেশ যে কাজগুলো নিয়ে আসবে সেটা শুধুমাত্র যে কালচারাল সাইডে থাকবে, নট লাইক দ্যাট। আমাদের যেটা সাজ্জাদ যেটা বললো যে আমরা কিছু কাজ করব স্টুডেন্টদের নিয়ে তাদের ফিউচারের জন্য,
বাট সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি একটা সংগঠন যখন যায় যে কোনো জিনিস করার পেছনে তাদের লজিস্টিক অনেক ফ্যাসিলিটির প্রয়োজন হয়। আমি ধন্যবাদ জানাবো যে আমাদের হানিফ ভাই সে আমাদেরকে এত সুন্দর একটা এই যে লজিস্টিক সাপোর্ট তার ফ্যাসিলিটিসগুলো সাপোর্ট দিচ্ছে যে ঠিক আছে আপনি যদি চান আপনি আমার এই অডিটোরিয়ামটা নিতে পারেন আপনার সেমিনারের জন্য হোক, ওয়ার্কশপের জন্য হোক, যেটাই হোক। সো এই জিনিসগুলো না আসলে একটা সংগঠনকে, নতুন সংগঠনকে না মোটিভেট করা। আমাদের এখানে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে কেউ কাউকে মোটিভেশনটা করে, ইন্সপিরেশনটা তখন পায় না দেখেই তখন হয় কি আমরা যত সংগঠন আছি একটা ওই যে লক্ষ্য যেটা থাকে লক্ষ্যতে না যে ওই তখন ওই জায়গাটাতেই বসে থাকতে হয়, কারণ ওই সাপোর্টগুলো আসলে আমরা খুঁজে পাই না। আমি মোটিভেশনের একটা উদাহরণ এখানেই দিয়ে দিচ্ছি। আপনি যদি ওখানে লক্ষ্য করেন মিস্টার হানিফ নিজে চেয়ারগুলো নিয়ে আসছে আপনাদের ইন্টারভিউতে। আমি এই কারণেই বললাম যে উনার প্রশংসাটা না করলেই নয়, কারণ হচ্ছে যে শুনেন জাগো বাংলাদেশটা এমন একটা পর্যায়ে যাবে যেটা আমরা চাই, আমরা কাউকে ডমিনেট করার জন্য না, কোনো সংগঠনকে হেয় করার জন্য না, আমরা চাই যে সকল সংগঠন যাতে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে কাঁধে কাঁধ মিলে একসাথে যায়। এবং আমি হানিফ ভাইয়ের মতো যারা আরও আছেন যারা তাদেরকেও বলবো যে আমাদেরকে বা অন্যান্য সংগঠনকে ঠিক হানিফ ভাই যে ধরনের সাপোর্টগুলো দিচ্ছে লজিস্টিক, সেই সাপোর্টগুলো যাতে দেয়, তাহলে সঠিকভাবে সঠিক মাত্রায় প্রত্যেকটা সংগঠন তার নিজ নিজ লক্ষ্যে পৌঁছাবে। এবং আমারও সেই বিশ্বাস যে আমরা আমাদের সেই লক্ষ্যে পৌঁছাবো। আমরা চেষ্টা করব যে জাগো বাংলাদেশটাকে কেউ যাতে মিসইউজ না করতে পারে। জাগো বাংলাদেশটা যে লক্ষ্য নিয়ে নামছে সে লক্ষ্য অলওয়েজ অটুট থাকবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, স্টুডিওতে আসবার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি আপনাদের আপকামিং প্রোগ্রামের জন্য। ডেট এবং ভেন্যুটা যদি বলে শেষ করেন তাহলে। বলো মাহমুদ, বলো। সো আমাদের আর্সেলকে নিয়ে যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা হবে সেপ্টেম্বর 22। এটা হবে ক্রিসেন্টো স্টুডিওসে, ফার্স্ট চার্চে। সো সবাইকে আমন্ত্রণ জানাবো শোটা দেখার জন্য। অলরেডি তো টিকিট সোল্ড আউট, কারণ যেহেতু এটা ইউটিউবে স্ট্রিমিং হবে, লাইভ স্ট্রিমিং হবে। সো লাইভ স্ট্রিম হচ্ছে না, হ্যাঁ, সো বা ইউটিউবে পরে হয়তো যাবে ভিডিও, সো সবাই ওখান থেকে দেখতে পারবে। সো দ্যাটস অল। হ্যাঁ, সন্ধ্যা 6টায় স্টার্ট হবে, দেখা হবে। এটা শুধু জাগো বাংলাদেশ নতুন করে যাচ্ছে তার প্রমোশন, কারণ আমাদের টিকিট কিন্তু সোল্ড আউট। সো আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আমাদের লোকাল দুটো ব্যান্ড আছে সেখানে। একটা হচ্ছে এট্রিয়াস আর আরেকটা হচ্ছে ক্রোনেট। আমাদের ডিএমবি সবাই চেনে, very well known band, and Etrius they are very new and they are all young, so hopefully we'll have a great show for 22nd. আমরা আশা করি সবাই আপনারা আসবেন যারা যারা টিকিট পেয়েছেন এবং এনজয় করবেন। আমাদের প্ল্যান আছে হয়তো এর পরেও আবার আমরা একটা আরো বড় আকারে শো করবে। যারা টিকিট পাননি তারা পরবর্তীতে জাগো বাংলাদেশের কাছে এটা চাইতেই পারেন। আমি আশা করব যে তারাও আপনাদের সেই স্বপ্ন পূরণ করবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাদেরকেও সঙ্গে থাকবার জন্য, ধন্যবাদ এনআরবিসির সঙ্গে থাকবার জন্য। থ্যাংক ইউ। Thank you.